করবো সেই নেতা জনাব মাহিদুর রহমান ভাই। জনাব মাহিদুর রহমান ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মত বিনিময় সভা দোয়া মাহফিলে খোকন সাহেবকে ধন্যবাদ দিচ্ছি এবং আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যিনি হয়েছেন আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশের গণতান্ত্রিক এই আন্দোলনের যিনি এই যে কর্ণধার, যিনি এই ক্রান্তিকালে জাতির পাশে দাঁড়িয়েছেন, এই জিয়া পরিবারের সুযোগ্য সন্তান, আগামী বাংলাদেশের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। এবং আজকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই এবং আমাদের রিজভী ভাই, সালাম ভাই, মালিক ভাই সহ অন্যান্য কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের ইউরোপ এবং আমেরিকা এবং বহির্বিশ্বের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই আলোচনা সভায় সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যাকে উদ্দেশ্য করে এই সভার আয়োজন করা হয়েছে তিনি আমাদের বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন প্রজন্ম পুরুষ ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ একজন সন্তান ছিলেন এই দেশের, যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় মানে রুখে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন দেখেছিলেন যে পাকিস্তানি তৎকালীন সময়ে হানাদার বাইরিরা অন্যায়ভাবে আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করছে। তিনি এটা সহ্য না করতে পেরে, উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না কিন্তু দেশপ্রেমিক একজন সৈনিক ছিলেন, উনি সহ্য না করতে পেরে উনি তখন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। সেটাই ছিল জাতির জন্য একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা ইতিহাস। যে ইতিহাসটা আজকে বাংলাদেশ যতদিন থাকবে বিশ্বের মানচিত্রে ততদিন এই মহান স্বাধীনতার ঘোষকের নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন এমন একজন দূরদর্শী নেতা, তিনি সংকটময় সময়ে একটি বঙ্গর জাতিকে শুধু নেতৃত্বই দেননি, বরং তাদের ভবিষ্যতের প্রতি আস্থা ও সাহস জাগিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে তার অবদান অসামান্য। তিনি কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতার প্রতীক ছিলেন না, বরং জনগণের সার্বিক মুক্তি ও আত্মমর্যাদার এক অনন্য রূপকার ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছিল নতুন দিশা, যেখানে দেশপ্রেম, শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠাই ছিল মূল মন্ত্র। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের প্রেরণা, আমাদের চেতনা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা, দেশপ্রেমের একটি চেতনা। উনি যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাতে যে কোনো অন্যায়কে আপনার প্রতিরোধ করার উনি সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন ওনার রাজনৈতিক জীবনে এবং রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। সবচেয়ে বড় জিনিস ছিল রাষ্ট্র পরিচালনার মাধ্যমে যেটা জাতি এবং আমরা যারা রাজনীতি করি যার কাছ থেকে আমরা শিখেছি যে দেশপ্রেম এবং সর্বোপরি আল্লাহর প্রতি যে রাখা, বিশ্বাস রাখা এবং মানুষের প্রতি ভালোবাসা, এই তিনটা জিনিসকে উনি সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছিলেন বিদায় উনি রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত সফল একজন রাষ্ট্রপতি হিসাবে হয়েছিলেন এবং বিশ্বের মানচিত্রে ওনাকে সেই রেকগনিশনটা আমরা বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা ওনার মৃত্যুর পরেও জীবিত থাকাকালীন সম্মান দিয়েছে এবং পরবর্তী মৃত্যুর পরেও সেই সম্মানটুকু উনি পেয়েছেন। আজকে জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে গোটা বাংলাদেশে এমন সরকারি দল বলেন না বিরোধী দল বলেন, কোন দলই আজ পর্যন্ত কোনো কথাই ওনার বিরুদ্ধে বলতে পারে না। বিকজ ওনার মধ্যে যে দেশপ্রেম ছিল, ওনার মধ্যে যে মানে দেশের মানুষের জন্য কল্যাণ করার যে আত্মনিয়োগ বা প্রচেষ্টা ছিল, সেটাই ছিল ওনার একমাত্র শক্তি। তো আমি যেটা বলবো যে আজকে জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে অনেক কিছুই বলার আছে। আমরা প্রাউড যে আমরা ওনার একটা আদর্শিক রাজনীতি করি, ওনার দলের আমরা কর্মী এবং বিশেষ করে আমাদের ওনার সুযোগ্য সহধর্মিনী আমাদের গণতন্ত্রের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য দীর্ঘ 9 বছর রাজপথে আন্দোলন করেছেন এবং আপসের নেতৃত্ব দিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং অন্যায়ের কাছে মাথা নত না করার কারণে উনি সফলতা অর্জন করতে পেরেছেন। গত দীর্ঘ 9 বছর রাজপথে আন্দোলন করার পরে উনি নেতৃত্বে সফল হয়েছিলেন, যার কারণে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু সেখানে অন্য সাইডে আমি যেটা বলতে চাই যে 86 সালে এই শেখ হাসিনা তার কথা রক্ষা করতে পারেনি, আপোষ করেছে এর সাথে সাথে, যার কারণে জাতি তাকে ধিক্কার জানিয়ে ক্ষমতায় আসতে দেন নাই। তো আমি যেটা বলবো যে জাতি সচেতন, জাতি কাকে কোন সময় কিভাবে মূল্যায়ন করবে সেটা বাংলাদেশের মানুষ জানে। গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি যে গত 15, 16, 17 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে, সে আন্দোলনকে
সামনে রেখে জাতি যে মূল্যায়ন করবে ইনশাল্লাহ আগামীতে সুষ্ঠু অবাধ নির্বাচন যখনই হবে সেই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। কারণ বিএনপি কোনো সময় আঘাত করে বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না, সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে। এই জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির এই ক্রান্তিকালে সবসময় আন্দোলনের ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলেন, যেটা যে ভোটের অধিকার মানুষের আদায় করা। ভোটের অধিকার যখন চলে আসবে তখনই বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই বাংলা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেটাকে মেনে নিতে হবে। আর যেহেতু বিএনপির রাজনীতি জনগণের উপরেই মানে নির্ভর করে, বিএনপির রাজনীতি জনগণকে নিয়েই রাজনীতি, যে কথাটা আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা ঘোষক বলেছিলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। বাস্তবে জনগণকে বাইপাস করে কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে নাই, বিশ্বের কোন রাষ্ট্রেই পারে নাই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পারবে না। তো ইনশাল্লাহ আমি জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের নেতা ওনার নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করি এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন বিএনপির কোনো বিকল্প যেহেতু নাই বাংলাদেশে, সুতরাং বিএনপি মাধ্যমে বাংলাদেশের মানুষকে যাতে শান্তিতে থাকতে দেন এবং গণতন্ত্রকে উপভোগ করতে পারে সেই সুযোগটুকু আল্লাহ যেন আমাদেরকে মানে ওনার রহমত দিয়ে দেন আমাদের। আর বিশেষ করে আমি যেটা বলবো যে আমাদের গণতন্ত্রের মা, আর যেহেতু বিএনপির রাজনীতি জনগণের উপরেই মানে নির্ভর করে, বিএনপির রাজনীতি জনগণকে নিয়েই রাজনীতি, যে কথাটা আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা ঘোষক বলেছিলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। বাস্তবে জনগণকে বাইপাস করে কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে নাই, বিশ্বের কোন রাষ্ট্রেই পারে নাই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পারবে না। তো ইনশাল্লাহ আমি জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের নেতা ওনার নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করি এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন বিএনপির কোনো বিকল্প যেহেতু নাই বাংলাদেশে, সুতরাং বিএনপি মাধ্যমে বাংলাদেশের মানুষকে যাতে শান্তিতে থাকতে দেন এবং গণতন্ত্রকে উপভোগ করতে পারে সেই সুযোগটুকু আল্লাহ যেন আমাদেরকে মানে ওনার রহমত দিয়ে দেন আমাদের। আর বিশেষ করে আমি যেটা বলবো যে আমাদের গণতন্ত্রের মা এখন আমাদের কাছে আছেন লন্ডনে। আমরা উনি অনেক কষ্ট করেছেন, আমরা সবসময় দোয়া করেছি আল্লাহ যেন ওনার চোখের সামনে উনি হাসিনার পতনটা দেখেন। আল্লাহ সেই দোয়াটুকু কবুল করেছেন আলহামদুলিল্লাহ। উনি জীবিত থাকা অবস্থায় হাসিনার পতনটা দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাসিনা চেয়েছিল ওনাকে ঘর থেকে বাইর করেছে, তারপরে দেশ থেকে বাইর করার জন্য আজকে সেই পালিয়ে গেছে দেশ থেকে। আমাদের নেত্রী এখনো দেশে আছেন, সুচিকিৎসার জন্য দেশে আসছেন, লন্ডনে আসছেন। আল্লাহ ওনাকে তৌফিক দান করুন যাতে ভালো হয়ে সুস্থ হয়ে দেশে ফেরত গিয়ে আবারও জাতির এই ক্রান্তিকালে জাতির পাশে অতীতের দিয়ে দাঁড়াতে পারেন। ওনার সুযোগ্য সন্তান আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে নিয়ে যাতে উনি দেশে যেতে পারেন সেই পরিবেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দেন, এটাই আমাদের দোয়া। আমরা বাংলাদেশে গেলে আমি জানি যে বাংলাদেশে বিএনপির হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, বাংলাদেশের মানুষের কল্যাণ হবে বিএনপি যদি ক্ষমতায় আসে। এটা অতীতের নিয়ে আমরা বিএনপি যতবার ক্ষমতায় আসছে ইনশাল্লাহ বিএনপি সবসময় তার রাষ্ট্র পরিচালনায় দুইটি জিনিসকে প্রাধান্য দিয়েছে। একটা হলো রাষ্ট্রের সম্পদকে রক্ষা করা, দ্বিতীয় হলো বাংলাদেশ রাষ্ট্রের মালিক যারা জনগণ তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। সেটা বিএনপি সবসময় নিশ্চিত করেছে যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই জিনিস হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে আমি দীর্ঘায়ী করবো না। অন্যান্য বক্তারা যেসব বক্তব্য রেখেছেন আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করি। বিশেষ করে প্রবাসীদের মূল্যায়ন আমাদের নেতা ভালো করেই জানেন যে উনি গত 17 বছর ধরে প্রবাসে আছেন এবং এই প্রবাসীরা মুক্তিযুদ্ধ থেকে ধরে আজ পর্যন্ত প্রবাসীরাই বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছে। প্রবাসীদের অবদান আমি মনে করি যে মুক্তিযুদ্ধ থেকে ধরে আজ পর্যন্ত আমাদের নেতা এটা ভালো করে জানেন। প্রবাসীরা যে অবদান রেখেছে তার মূল্যায়ন আমাদের নেতার নেতৃত্বে ইনশাল্লাহ পাবে। আমরা চাই যে জাতীয় নির্বাচনে প্রবাসীরা যাতে 5-10% এটলিস্ট কিছু সংখ্যক লোক এই পার্সেন্টেজ যাতে অংশগ্রহণ করতে পারে, তখন রাজনীতিতে প্রবাসী যারা রাজনীতি করে তারাও উৎসাহিত হবে, উদ্দীপনা পাবে। তো আমি এই আশা ব্যক্ত করে এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ। খোকন তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আজকের এই সুন্দর একটি মানে আলোচনা করার জন্য আমাদের নেতা 89তম যে জন্মবার্ষিকীতে তুমি আয়োজন করেছো সকলকে নিয়ে, এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ এই সুযোগটুকু করে দেওয়ার জন্য যাতে আমরা এখানে
ওনার সামনে সবাই কথা বলার সুযোগটুকু পেয়েছি। ওনাকেও ধন্যবাদ। ওনার নেক হায়াত কামনা করি, আমাদের নেত্রীর সুস্থতা কামনা করি। আর সর্বোপরি যার উদ্দেশ্যে আমরা এই স্বাধীন বাংলাদেশ, যার কারণে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছি, সেই নেতা আজকে আমাদের মধ্যে নেই। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। ওনার কনিষ্ঠ সন্তান আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব রানাবত রহমান খোকো ভাই আমাদের মধ্যে নেই। ওনারও মানে কামনা করি, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্থান দেন। আবারও আমার বক্তব্য এখানে ইতি টানতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার খুব এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সর্বজনের শ্রদ্ধেয় জনাব মাহিদুর রহমান মাহিদ ভাইকে তার সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবক